Welcome to the educational video of Galaxy of Divinity. Now, আজকেও আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, টপিকস নিয়ে আলোচনা করব, এবং এখনকার দিনে খুব রেলিভেন্ট বা খুব তাৎপর্যপূর্ণ সে বিষয়টি হলো কোনো জাতকের জন্মকুষ্ঠী বা কোনো নেটিভের হরোস্কোপ থেকে কিভাবে বোঝা যেতে পারে সে আদৌ কোনো সময় পলিটিক্যাল পাওয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা ইনফ্লুয়েন্সিং পাওয়ার এগুলো অ্যাকোয়ার করতে পারবে কিনা বা অর্জন করতে পারবে কিনা। মানে কোনো নেটিভ বা কোনো জাতকের জন্মগোষ্ঠী থেকে তার গ্রহ পজিশন থেকে কিভাবে বোঝা যেতে পারে সে আদৌ কখনো রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন বা পলিটিক্যাল পাওয়ার পাবে কিনা, বা তার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পোস্ট সে হোল্ড করবে কিনা, বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল পাবলিক বা ব্যক্তিত্ব সে হতে পারবে কিনা। কারণ এখনকার দিনে তো চারিদিকে যা দেখাই যাচ্ছে, বেশিরভাগ মানুষের নেতা হওয়ার খুব হিড়িক হয়ে গেছে, খুব পাওয়ার, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এগুলো অ্যাকোয়ার করার জন্য প্রচণ্ড পরিমাণ অনেকেই উদ্গ্রীব হয়ে উঠেছেন। এবং এখনকার দিনে পরিপ্রেক্ষিতে তো প্রায়শই এই বিষয়টা দেখা যায়, বিশেষ করে আমাদের দেশে তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন হওয়া বা ক্ষমতা পাওয়া, এই বিষয়টা। এবার বিষয়টা হলো যে এই বিষয় জ্যোতিষের দিক দিয়ে আমরা কিভাবে বুঝতে পারি যে কোনো ব্যক্তি বা কোনো জাতক বা জাতিকা ভবিষ্যতে পলিটিক্যাল পাওয়ার গেইন করতে চলেছে কি, রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন বা প্রভাবশালী কোনো ব্যক্তি হতে পারবে কি পারবে না। এবং ইনফ্যাক্ট এরকম অনেকেই আছেন যারা রাজনীতিতে আসতে চান বা পলিটিক্সে জয়েন করতে চান, এবং তারা তাদের অদূর ভবিষ্যতে কতটা সফল হবেন এই ব্যাপারে বা সাকসেস পাবেন, তা সেই বিষয়ে তাদের জন্মকুষ্ঠী বা হরোস্কোপ বিচার করাতে অনেক সময় আসেন, এবং আমি অনেকেই বিচারটা করেছি। সুতরাং তাদের হরোস্কোপগুলো দেখে, এবং তাদের মধ্যে অনেকে সাকসেসফুল হয়েছেন, তো তাদের হরোস্কোপগুলো দেখে আমি যে ধরনের প্ল্যানেটারি কম্বিনেশন দেখেছি, যার ফলে তারা সেরকম পলিটিক্যাল লেভেলে পলিটিক্যাল সাকসেস পেয়েছে বা রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন হয়েছে বা হায়ার লেভেলে যেতে পেরেছে, তো সেই কম্বিনেশনগুলো দেখে আমার এত বছরের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে আমি যা বুঝেছি সেই বিষয়টা আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো সবার আগে বিষয়টা হচ্ছে যে ক্ষমতা, সে রাজনৈতিক ক্ষমতা হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ মানে সাংগঠনিক ক্ষমতা হোক, যাই হোক, সেক্ষেত্রে জ্যোতিষে আলাদা আলাদা করে ক্লাসিফাই করে দেওয়া হয়েছে প্ল্যানেটারি কম্বিনেশনের। কি যারা জ্যোতিষ চর্চা করছেন বহুদিন ধরে বা হয়তো বা নতুনও এসছেন, তারা অনেকেই জানেন জ্যোতিষের রাজযোগ বলে একটা বিষয় আছে। হ্যাঁ, জ্যোতিষের রাজযোগ বলে একটা বিষয় আছে। এই রাজযোগ থেকেই কোনো একটা জাতক বা জাতিকা কতটা পলিটিক্যাল পাওয়ার সম্পন্ন হতে পারবে বা ক্ষমতা সম্পন্ন হতে পারবে, সেই বিষয়টা বিচার করা হয়। কোনো জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে রাজযোগ দেখে সেই জাতক বা জাতিকা কতটা পাওয়ারফুল হতে পারে পলিটিক্যালি বা ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি হতে পারবে, সেটা বিচার করা হয়। এবং সেটা অবশ্যই পরাশরীয় রাজযোগের কথাই বলা হচ্ছে, কারণ বৃহৎ পরাশরীয় ভাষাস্তে আপনারা অনেকেই জানেন যে রাজযোগের বিষয়ে বলে গিয়েছে। এখন রাজযোগ বলতে ন্যাচারালি এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে রাজার সমতুল্য পাওয়ার, অর্থাৎ ক্ষমতাবান ব্যক্তিত্ব। তো এখনকার দিনে ক্ষমতাবান ব্যক্তিত্ব বলতে যেটা আমরা প্রায়শই বুঝি পলিটিক্যাল লিডার, এমএলএ, এমপি ইত্যাদি, তারা হচ্ছে রাজযোগ। তাদের হরোস্কোপে রাজযোগ অবশ্যই থাকবে। কোনো জাতক বা জাতিকার হরোস্কোপে বা জন্মকুষ্ঠিতে যদি রাজযোগ তৈরি হয়, সৃষ্টি হয়, এবং তারা যদি বলবান হয়, তাহলে অবশ্যই বোঝা যায় সেই জাতক বা জাতিকা পলিটিক্যাল পাওয়ার পেতে পারেন বা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হতে পারেন, বা সাংগঠনিক ক্ষমতা অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পোস্টে তিনি বসতে পারেন। এবারে রাজযোগ বিষয়ে ম্যাক্সিমামই মানুষ জানেন, যারা জ্যোতিষ চর্চা করছেন বা জ্যোতিষ অনুরাগী, তারা অনেকেই জানেন রাজযোগ একটা রাশিচক্র কীভাবে তৈরি হয়। যে সেখানে সিম্পলি বলা হয়েছে কেন্দ্র এবং কোণপতি, অর্থাৎ কেন্দ্রপতি কারা হচ্ছে লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমপতি হচ্ছে কেন্দ্রপতি।
আর কোণপতি হচ্ছে লগ্ন, পঞ্চম এবং নবমপতি হচ্ছে কোণপতি। লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমপতি হচ্ছে কেন্দ্রপতি। লগ্ন, পঞ্চম এবং নবমপতি হচ্ছে কোণপতি। এই কেন্দ্রপতি এবং কোণপতিদের সম্পর্কে রাজযোগ তৈরি হয় বলে পরাশর বলে গেছে। ওকে, এই কেন্দ্রপতি এবং কোণপতিদের মধ্যে রাজযোগ তৈরি হয় বলে, কোণপতির মধ্যে সম্পর্ক হলে রাজযোগ তৈরি হয়, এটা পরাশর বলে গেছে। এবার বিষয়টা হচ্ছে এই যে কেন্দ্রপতি এবং কোণপতিদের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে তৈরি হয়, মানে কি কি উপায় কেন্দ্র এবং কোণপতির মধ্যে সম্পর্ক হতে পারে। এই ক্ষেত্রে জেনারেলি 4 ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে। 4 ধরনের। কি? সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে ক্ষেত্র বিনিময়, অর্থাৎ কেন্দ্রপতি এবং কোণপতি মধ্যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক, অর্থাৎ কেন্দ্রপতি কোণপতি একে অপরের রাশিতে বসে থাকবে এবং তখনই কেন্দ্রপতি এবং কোণপতির মধ্যে ক্ষেত্র বিনিময় হবে। যেমন সে ফর এক্সাম্পল, বুধ যদি পঞ্চমপতি হয় এবং শনি যদি দশমপতি হয়, এখানে তাহলে বুধ পঞ্চমপতি মানে কোণপতি হয়ে গেল লগ্ন সাপেক্ষে, আর শনি যদি দশমপতি হয় তাহলে কেন্দ্রপতি হয়ে গেল লগ্ন সাপেক্ষে। এবং এই ক্ষেত্রে শনি বুধের রাশিতে এবং বুধ শনির রাশিতে যদি বসে থাকে, তাহলে এখানে পঞ্চমপতি বুধ এবং দশমপতি শনির মধ্যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক বা রাশি বিনিময় সম্পর্ক হলো, কারণ বুধ এবং শনি একে অপরের রাশিতে বসে আছে। এই ধরনের সম্পর্ককে 1 নম্বর সম্পর্ক বলা হয়েছে। 2 নম্বর সম্পর্ক যেটা বলা হচ্ছে যে কেন্দ্রপতি এবং কোণপতি পরস্পর দৃষ্টি বিনিময় করবে, অর্থাৎ একে অপরকে দৃষ্টি দেবে। এখানে কেন্দ্রপতি কোণপতিকে দৃষ্টি দেবে, কোণপতি কেন্দ্রপতিকেও দৃষ্টি দেবে। এটা হলো 2 নম্বর সম্পর্ক। আর 3 নম্বর সম্পর্ক বলা হচ্ছে কেন্দ্রপতি এবং কোণপতি দুজনেই একই রাশিতে একসাথে বসে থাকবে, অর্থাৎ কেন্দ্রপতি গ্রহটি যেটি হবে এবং কোণপতি গ্রহটি যেটি হবে সেটি একই সাথে একসঙ্গে সেম রাশি বা একই জায়গায় বসে থাকবে। এটা হলো 3 নম্বর সম্পর্ক। 4 নম্বর সম্পর্ক হলো কেন্দ্রপতিটি বা কোণপতিটি কেন্দ্রপতিটি রাশিতে বসে থাকতে পারে বা কোণপতিটি কেন্দ্রপতি রাশিতে বসে থাকতে পারে এবং সেই কেন্দ্রপতিটি কোণপতি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবে। সে ফর এক্সাম্পল, ধরুন পঞ্চমপতি লগ্ন সাপেক্ষে বুধ আগের এক্সাম্পলে দেওয়া হয়েছে এবং দশমপতি শনি হচ্ছে কেন্দ্রপতি, আগের এক্সাম্পলে ফর এক্সাম্পল ধরা হয়েছে। সেই ক্ষেত্রে বুধ যদি শনির রাশিতে বসে থাকে এবং শনি বুধকে তৃতীয়, সপ্তম বা দশম দৃষ্টিতে দেখে, তাহলে এটা হয়ে গেল 4 নম্বর সম্পর্ক এবং একে বলা হয় একেতর দৃষ্টি সম্পর্ক। আবার বলছি, কেন্দ্রপতিটি কোণপতি রাশিতে বসে থাকবে এবং বসে থেকে সেই কোণপতির দ্বারা দৃষ্টি পেতে পারে, বা কোণপতিটি কেন্দ্রপতিটির রাশিতে বসে থাকতে পারে এবং কোণপতি দ্বারা সেই রাশিটির দৃষ্টি পেতে পারে। যেমন সে ফর এক্সাম্পল, আগে উদাহরণে বুধকে পঞ্চমপতি ধরা হয়েছে এবং শনিকে দশমপতি ধরা হয়েছে। তো এখানে হতে পারে বুধ শনির রাশিতে বসে আছে এবং শনি দ্বারা দৃষ্টি পাচ্ছে, বা শনি বুধের রাশিতে বসে আছে এবং বুধের দ্বারা দৃষ্টি পাচ্ছে, অর্থাৎ যে গ্রহটি রাশিতে বসে থাকবে অপর গ্রহটি সেই রাশিপতি গ্রহ দ্বারা তাকে দৃষ্টি পেতে হবে। এটা হলো একেতর দৃষ্টি সম্পর্ক। তো সুতরাং এইভাবে 4 রকম উপায়ে সম্পর্ক তৈরি হতে পারে। 1, ক্ষেত্র বিনিময় বা এক্সচেঞ্জ অফ সাইন বা রাশি বিনিময়। 2 নম্বর হচ্ছে পরস্পর দৃষ্টি বিনিময়। 3 নম্বর হচ্ছে সহ অবস্থান মানে একসাথে বসে থাকা, এবং 4th হচ্ছে একেতর দৃষ্টি সম্পর্ক। এই 4 রকম উপায় রাজযোগ তৈরি হতে পারে এবং এই 4 রকম উপায় যখন কেন্দ্রপতি এবং কোণপতি পরস্পরের সাথে সম্পর্ক করে তখন সেটা রাজযোগ হয় বলে বলা হয়েছে। সুতরাং এই এতটা বিষয় যখন এতটা যে আলোচনা করলাম, মোটামুটি এই বিষয়টা যারা জ্যোতিষ অনুরাগী বা অনেকদিন জ্যোতিষ চর্চা করছেন বা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার তারা প্রত্যেকেই জানে। এখানে একটা মজার বিষয় আছে। কি মজার বিষয়? মজার বিষয়টা কি জানেন? আপনারা এরকম অনেক জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখবেন রাশিচক্রে, বা যারা জ্যোতিষ অনুরাগী তারাও হয়তো নিজেদের রাশিচক্রে দেখেছেন, এই যে কেন্দ্রপতি এবং কোণপতির যে সম্পর্কের কথা বলা হলো তাদের রাশিচক্রেও আছে, বা এমন অনেক জাতক বা জাতিকার রাশিচক্র দেখবেন তাদের রাশিচক্রে কেন্দ্রপতি এবং কোণপতি সম্পর্ক হয়েছে এবং ন্যাচারালি সেই অনুযায়ী তারা ভাবতেই পারে তাদের রাশিচক্রে রাজযোগ হয়েছে, কারণ
তাদের রাশিচক্রে যেহেতু কেন্দ্রপতি এবং কোণপতি সম্পর্ক হয়েছে কুষ্টিতে, সুতরাং ন্যাচারালি দেখা যায় বা তারা ভাবতেই পারে এবং তারা মানবেনও যে তাদের কুষ্টিতে রাজযোগ হয়েছে। কিন্তু মজার বিষয়টা এখানে হলো যে এমন প্রচুর প্রচুর অসংখ্য জাতক বা জাতিকার হরোস্কোপ বা রাশিচক্রে বা জন্মকুষ্ঠিতে দেখা যায় কেন্দ্রপতি কোণপতি সম্পর্ক হয়ে রাজযোগ তৈরি হয়েছে। এরকম প্রচুর হাজার হাজার জাতক বা জাতিকার রাশিচক্রে দেখা যায় কেন্দ্রপতি কোণপতি সম্পর্ক হয়ে রাজযোগ তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা কোনো পলিটিক্যাল পাওয়ার পায়নি বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেনি এবং তার পরিবর্তে সাধারণ মানুষ থেকে গেছেন এবং জীবনে হয়তো খুব একটা উন্নতি করতে পারেননি। এরকম আপনার প্রায়শই দেখবেন যে বিষয়টা হলো অনেক জাতক বা জাতিকার রাশিচক্রে বা হরোস্কোপে কেন্দ্রপতি কোণপতি পরাশর যেরকমভাবে বলেছে কেন্দ্রপতি কোণপতি, সেই কেন্দ্রপতি কোণপতি সম্পর্ক সৃষ্টি হয়েছে। তার মানে তাদের রাশিচক্রে বা জন্মকুষ্ঠিতে রাজযোগ তৈরি হয়েছে, কিন্তু সেই রাজযোগ তৈরি হওয়া সত্ত্বেও তারা কোনোদিন কোনো পলিটিক্যাল পাওয়ার পাননি বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব হতে পারেননি বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে পাননি। উল্টে তারা সাধারণ মানুষ থেকে গেছেন এবং জীবনে অনেক খুব একটা উন্নতি করতে পারেননি এবং এই বিষয়টা আকছেই দেখা যায়। সুতরাং এই যে রাজযোগ বিষয়টা, এই রাজযোগ বিষয় নিয়ে এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। তাহলে পরাশর যে বলে গেল যে কেন্দ্রপতি কোণপতি সম্পর্ক হলেই তার রাজযোগ সৃষ্টি হবে জাতকের এবং রাজযোগের ফলে সে বহুত উন্নতি করবে, রাজনৈতিক ক্ষমতা পেতে পারে, ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব হতে পারে, কিন্তু তা সত্ত্বেও অনেক প্রচুর প্রচুর অসংখ্য জাতক বা জাতিকার রাশিচক্রে কেন্দ্রপতি কোণপতি সম্পর্ক হওয়া সত্ত্বেও তারা কেন সাধারণ মানুষ, কেন তারা পলিটিক্যাল পাওয়ার পায়নি বা রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেনি বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পাওয়ার পায়নি। এইখানে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোকে কিন্তু আমাদের জানতে হবে বা বুঝতে হবে, তবেই এর উত্তর পাওয়া যাবে। কারণ সেই বিষয়গুলি হলো, এক, কেন্দ্রপতি কোণপতি সম্পর্ক হলে বলা হয়েছে যে রাজযোগ হবে, ওকে, কিন্তু এটা উপর উপর বিষয়, কিন্তু সেই রাজযোগ যে সৃষ্টিকারী গ্রহগুলি, সেই রাজযোগ সৃষ্টিকারী গ্রহগুলি কতটা পাওয়ারফুল সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। কারণ রাজযোগ সৃষ্টিকারী গ্রহগুলি যারা তৈরি করছে রাজযোগটা, তারা সাধারণ পাওয়ারফুল হলে কিন্তু জাতক বা জাতিকাকে সেরকম পাওয়ার বা পলিটিক্যাল পাওয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিতে পারবে না। এখানে অনেক ইফস অ্যান্ড বাটস বা প্রস অ্যান্ড কনস আছে। কি সেগুলো সবার আগে ভালো করে বুঝুন। প্রথমে বলা আছে কেন্দ্রপতি এবং কোণপতির মধ্যে সম্পর্ক হলেই রাজ্য, ওকে, কিন্তু এইখানে কেন্দ্রপতি কোণপতি হলে রাজযোগ সম্পর্ক হলে তো রাজযোগ হবে, কিন্তু কেন্দ্রপতিগুলোর মধ্যে সবকটা অধিপতি ক্ষমতা এক নয়, কোণপতিগুলির মধ্যে সবকটা অধিপতি ক্ষমতা এক নয়। অর্থাৎ চারটে কেন্দ্রের অধিপতির ক্ষমতা যে এক তা নয় এবং তিনটে কোণপতির যে ক্ষমতা এক তা নয়। অর্থাৎ কেন্দ্রপতিগুলির মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে দশমপতি, তারপরে সেকেন্ড পাওয়ারফুল হচ্ছে সপ্তমপতি, তারপরে পাওয়ারফুল হচ্ছে চতুর্থপতি এবং সর্বশেষ পাওয়ারফুল হচ্ছে লগ্নপতি। কেন্দ্রপতিগুলির মধ্যে সর্বোচ্চ এবং সর্বোত্তম পাওয়ারফুল, সব থেকে হাইয়েস্ট পাওয়ারফুল গ্রহ হচ্ছে দশমপতি এবং দ্বিতীয় পাওয়ারফুল হচ্ছে সপ্তমপতি, তৃতীয় পাওয়ারফুল হচ্ছে চতুর্থপতি এবং সব থেকে কম পাওয়ারফুল হচ্ছে লগ্নপতি, ওকে। আবার কোণপতিগুলির মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে নবম কোণপতি বা নবমপতি, দ্বিতীয় পাওয়ারফুল হচ্ছে পঞ্চমপতি এবং সব থেকে কম পাওয়ারফুল হচ্ছে লগ্নপতি। কোণপতিগুলির মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে নবমপতি, দ্বিতীয় পাওয়ারফুল হচ্ছে পঞ্চমপতি এবং সব থেকে কম পাওয়ারফুল হচ্ছে লগ্নপতি। সুতরাং যদি আপনাকে হায়েস্ট লেভেলের রাজযোগ পেতে হয় তাহলে সর্বোচ্চ কোণ হচ্ছে নবমপতি এবং সর্বোচ্চ কেন্দ্র হচ্ছে দশমপতি। সুতরাং রাজযোগের মধ্যে হায়েস্ট পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল রাজযোগ হবে যদি নবমপতি এবং দশমপতির মধ্যে সম্পর্ক হয়। রাজযোগের মধ্যে সব থেকে হায়েস্ট পাওয়ারফুল সম্পর্ক হবে যদি নবমপতি এবং দশমপতি সম্পর্ক হয় রাত দেন নবমপতি এবং লগ্নপতি। কারণ হচ্ছে সব থেকে হায়েস্ট কেন্দ্র হচ্ছে দশমপতি, হায়েস্ট কোণ হচ্ছে নবমপতি। সুতরাং নবমপতি এবং দশমপতি সম্পর্ক হচ্ছে সব থেকে পাওয়ারফুল। সেকেন্ড পাওয়ারফুল হচ্ছে নবমপতি এবং সপ্তমপতি, কারণ
নবমপতি হাইস্ট কোণ, দশমপতি চলে যাওয়ার পরে সেকেন্ড যে হাইস্ট আসছে সপ্তমপতি, সুতরাং সে সপ্তমপতির সাথে নবমপতির সম্পর্ক হচ্ছে দ্বিতীয় পাওয়ারফুল সম্পর্ক। ওকে, দেন থার্ড আসছে নবমপতির সাথে চতুর্থপতি, অর্থাৎ দশমপতি সপ্তমপতি চলে যাওয়ার পরে থার্ড পাওয়ারফুল কেন্দ্রপতি হচ্ছে চতুর্থপতি, সুতরাং হাইয়েস্ট কোণ এবং থার্ড পাওয়ারফুল কেন্দ্রপতি হচ্ছে চতুর্থপতি, সুতরাং নবমপতি এবং চতুর্থপতির মধ্যে সম্পর্ক হচ্ছে থার্ড পাওয়ারফুল সম্পর্ক। লাস্ট আসছে নবমপতির সাথে লগ্নপতির সম্পর্ক। এইভাবে বোঝা গেল। তো সুতরাং এবার নবমপতি চলে গেল, নেক্সট আসছে পঞ্চমপতি। এবার সেকেন্ড হাইয়েস্ট কোণপতি হচ্ছে পঞ্চমপতি, তার সাথে সর্বোচ্চ কেন্দ্রপতি হচ্ছে দশমপতি। তো সেক্ষেত্রে পঞ্চমপতির সাথে যখনই দশমপতি সম্পর্ক হচ্ছে সেটা নবমপতি এবং দশমপতির পরবর্তী হাইয়েস্ট পাওয়ারফুল সম্পর্ক। এইভাবে পঞ্চমপতি সপ্তমপতি, পঞ্চমপতি চতুর্থপতি, পঞ্চমপতি লগ্নপতি, এরপর আসছে লগ্নপতি দশমপতি, লগ্নপতি আপনার সপ্তমপতি, লগ্নপতি চতুর্থপতি, লগ্নপতি। সুতরাং দেখতে পাচ্ছেন শুধু কেন্দ্র কোণপতির মধ্যে রাজযোগ হলেই হবে না, কতটা পাওয়ারফুল আছে সেই রাজযোগ সম্পর্ক। সব থেকে হাইস্ট পাওয়ারফুল নবমপতি এবং দশমপতি, সেকেন্ড আসছে নবমপতি সপ্তমপতি বা দশমপতি পঞ্চমপতি, মানে হাইস্ট যারা সব থেকে বেশি পাওয়ারফুল তাদের মধ্যে যখনই সম্পর্কটা হচ্ছে রাজযোগের, তখনই কিন্তু আপনার সব থেকে পাওয়ারফুল রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে নবমপতি দশমপতির মধ্যে কোনো একটা জাতকের চার্টে নবম এবং দশমপতির মধ্যে সম্পর্ক হচ্ছে, আর একটা জাতকের চার্টে আপনার লগ্নপতি এবং সপ্তমপতি বা লগ্নপতি এবং পঞ্চমপতির মধ্যে সম্পর্ক হচ্ছে। তো দুটো কম্পারেটিভলি কোন রাজযোগটা বেশি পাওয়ারফুল হবে? নবমপতি এবং দশমপতি যে সম্পর্কটা করেছে রাজযোগে, সেই রাজযোগটা পাওয়ারফুল হবে না লগ্নপতি এবং সপ্তমপতি যে সম্পর্কটা করেছে সেই রাজ্যটা পাওয়ারফুল হবে? ন্যাচারালি নবমপতি এবং দশমপতি যেহেতু হাইয়েস্ট কেন্দ্র এবং হাইয়েস্ট কোণ তারা সম্পর্ক হচ্ছে, সেটা হাইয়েস্ট পাওয়ারফুল বা সব থেকে বেশি পাওয়ারফুল রাদার দ্যান লগ্নপতি এবং সপ্তমপতি মিলে যে রাজ্যটা তৈরি করেছে তাদের তুলনায়। কারণ নবম এবং দশমপতির তুলনায় লগ্নপতি এবং সপ্তমপতি পাওয়ারটা রাজযোগ সৃষ্টিকারী গ্রহ হিসাবে অনেক কম। তো সুতরাং এইভাবে কম্পারেটিভলি আপনাকে বুঝতে হবে যে শুধু কেন্দ্রপতি এবং কোণপতির মধ্যে সম্পর্ক হয়ে গেল এবং আপনি চোখ বুঝে বলে দিলেন এই তো এইভাবে পলিটিক্যাল পাওয়ার পাবে বা ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হবে বা বিখ্যাত হবে, তা নয়। আপনি দেখবেন যাদের রাশিচক্রে, ম্যাক্সিমামের রাশিচক্রে রাজযোগ হয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন ওই সপ্তমপতি লগ্নপতি বা চতুর্থপতি পঞ্চমপতি শুধু মানে জাস্ট সিঙ্গেল এরকম মানে কম পাওয়ারফুল রাজযোগগুলো তৈরি হয়েছে। ওকে, তো সুতরাং বোঝা গেল ফার্স্ট ক্লু যে যখনই রাজযোগ সৃষ্টি করবে সে রাজযোগ সৃষ্টিকারী গ্রহদের মানে ক্রমান্বয় হিসাবে মানে সিরিয়াল অর্ডার হিসাবে হাইয়েস্ট কেন্দ্রপতি হাইয়েস্ট কোণপতি মানে হাইয়েস্ট মানে বেশি পাওয়ারফুলের দিকে যখন কেন্দ্রপতি বা কোণপতিগুলো সম্পর্ক করবে সেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো চান্স জাতককে একটা জায়গায় পৌঁছে দেওয়া। সেকেন্ড, শুধু যে কোনো রাশিচক্রে একটা মাত্র রাজযোগ থাকলে খুব একটা বেশি কাজ দেয় না। জেনারেলি যারা সফল ব্যক্তিত্ব হয়েছে বা পলিটিক্যালি মানে হাই লেভেলে গেছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার পেয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন অ্যাটলিস্ট দু থেকে তিনটে মিনিমাম রাজযোগ তাদের থাকেই থাকে চার্টে। যে কোনো সামনে একটা রাজযোগ যে কোনো নেটিভের চার্টে থাকতেই পারে, আপনারা পেয়ে যাবেন। কিন্তু তাকে পলিটিক্যাল পাওয়ার পেতে হলে বা সেরকম ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হতে গেলে তার চার্টে কিন্তু কম বেশি 2 থেকে 3খানা রাজযোগ থাকেই থাকে, মানে 2 থেকে 3 ধরনের লর্ড 2-3টে রাজযোগ তৈরি করেই করে। একটা রাজযোগ জেনারেলি কোনো নেটিভকে অতটা হাইটে তুলতে পারে না। মিনিমাম 2 থেকে 3টে, দুটো তো অবশ্যই 3টে থাকলে খুবই ভালো রাজযোগ যদি তৈরি হয়, তাহলে কিন্তু সে পলিটিক্যাল পাওয়ারফুল হতে পারে। এবার নেক্সট আসছে এই যে রাজযোগগুলো তৈরি হচ্ছে সেই রাজযোগগুলো কোথায় কোন ভাবে তৈরি হচ্ছে। যদি সেই রাজযোগগুলো কোন এবং কেন্দ্রে তৈরি হয় তাহলে সেটা খুবই পাওয়ারফুল হয়ে যায়। মানে রাজযোগ তো তৈরি করলো, কিন্তু রাজযোগ যে তৈরি হচ্ছে কেন্দ্রপতি কোণপতি মিলে যে রাজযোগটা তৈরি করছে সেটা কোন ভাবে হচ্ছে, অর্থাৎ যদি কেন্দ্রভাব বা কোন ভাবগুলোতে অর্থাৎ লগ্ন পঞ্চম নবম বা চতুর্থ দশমে হয় তাহলে কিন্তু সেই রাজযোগে পাওয়ার অনেক বেড়ে যায়। রাদার দ্যান যদি সেই রাজযোগগুলি যদি দুস্থানে হতে হয়, যদি 6, ষষ্ঠ বা অষ্টম, দ্বাদশ বা ইভেন তৃতীয় যদি হয় তাহলে কিন্তু সেই রাজযোগে পাওয়ারটা অনেক কমে যায়। অর্থাৎ যে রাজযোগটা তৈরি হয়েছে সেই রাজযোগটা কিন্তু শুভভাবে হওয়া অত্যন্ত জরুরি। অর্থাৎ পঞ্চম, নবম, দশম লগ্ন বা চতুর্থ ইত্যাদি স্থানে।
আমি কিন্তু মানে ইন্টেনশনালি সপ্তম ভাবটাকে করে যাচ্ছি, অমিট করে যাচ্ছি। কারণ হচ্ছে সপ্তম ভাবে জেনারেলি না প্ল্যান থাকাই ভালো। কারণ সপ্তম ভাবে গ্রহ জেনারেলি না থাকাই ভালো। কারণ সপ্তম ভাব হলো লগ্নের ঠিক উল্টো। অর্থাৎ সপ্তম ভাবে গ্রহ থাকা মানে হচ্ছে লগ্ন ভাবকে দুর্বল করা, অর্থাৎ জাতক বা জাতিকা দুর্বল হয়ে যাওয়া। কারণ লগ্নের ঠিক উল্টো সপ্তম, রাইট? তো সপ্তমে প্ল্যানেট থাকা মানে হচ্ছে লগ্নের যে ফ্লুইড, লগ্নের যে পাওয়ারটা সে সপ্তম টেনে নিচ্ছে। এবার সপ্তম বলতে কি এখানে নট অনলি হাজবেন্ড বা ওয়াইফ, এখানে কিন্তু আপনার অপোনেন্ট যারা আছে তারাই এখানে সপ্তম। তো সুতরাং পলিটিক্যাল পাওয়ার পেতে গেলে যারা আপনার বিরোধী তাদের থেকে তো আপনাকে বেশি পাওয়ারফুল হতে হবে। তো সুতরাং আপনার লগ্নে যদি কোনো প্ল্যানেট নেই, অথচ আপনার সপ্তমে প্ল্যানেট আছে, অর্থাৎ আপনার অপোনেন্ট যারা আপনার সপ্তম, সেখানে প্ল্যানেট বসে থাকার ফলে কি হচ্ছে, আপনার অপোনেন্ট আপনার থেকে বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আপনার যে লগ্নে থেকে যে ফ্লুইড বা যে পাওয়ার সেটা কিন্তু সপ্তম ছিনিয়ে নিচ্ছে। কারণ যেভাবে প্ল্যানেট বসে থাকে সেই ভাবটা কিন্তু অ্যাক্টিভেট হয় সব থেকে বেশি। অর্থাৎ লগ্ন যদি প্ল্যানেট নেই অথচ সপ্তমে প্ল্যানেট আছে, তাহলে কিন্তু সপ্তমে যেহেতু প্ল্যানেট বেশি আছে, সুতরাং সপ্তম ভাবটা আপনার ক্ষেত্রে বেশি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সেই ক্ষেত্রে সপ্তম ভাব অর্থাৎ আপনার বিরোধী যারা, আপনার অপোনেন্ট যারা, তারা কিন্তু আপনার থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো সুতরাং সেই জন্য আমি বলছি কেন্দ্র এবং কোন ভাবগুলোতে রাজযোগকারী গ্রহরা রাজযোগ সৃষ্টি করা অত্যন্ত শুভদায়ক, এক্সেপ্ট সপ্তম ভাব। সপ্তম ভাবে রাজযোগটা তৈরি হলো ঠিক সেরমভাবে কিন্তু ফলদায়ী হয় না বলেই দেখা গেছে। ওকে, তো সুতরাং এখানে একটা তাহলে কি দেখা গেল, যে রাজযোগ যে তৈরি হচ্ছে সেই রাজযোগটা শুভভাবে তৈরি হতে হবে, অর্থাৎ কেন্দ্রভাবে বা কোনভাবে যদি তৈরি হয় তবেই কিন্তু এই রাজযোগের শুভত্ব বেড়ে যাবে। 4 নম্বর হচ্ছে রাজ্যকারী সৃষ্টি করছে যে গ্রহগুলি, অর্থাৎ কেন্দ্রপতি কোণপতি, তাদের সাথে যাতে দুস্থানপতিরা বসে না থাকে বা দৃষ্টি না দেয়, অর্থাৎ ম্যালেফিক গ্রহরা যাতে বসে না থাকে বা দৃষ্টি না দেয়। রাজযোগ সৃষ্টি করছে যে গ্রহগুলি, তাদের সাথে যেন ম্যালেফিক বা পাপ গ্রহরা, অর্থাৎ লগ্ন সাপেক্ষে ম্যালেফিক, এখানে ন্যাচারাল ম্যালেফিক নয় বা নৈসর্গিক পাপ গ্রহ নয়, লগ্ন সাপেক্ষে পাপ গ্রহরা যেন তাদের সাথে বসে না থাকে বা তাদের দৃষ্টি না দেয়। যদি তাই করে তাহলে সেক্ষেত্রে রাজযোগের যে পাওয়ারটা অনেকটা কিন্তু কমে যাবে। মানে যে কেন্দ্রপতি এবং কোণপতিরা রাজযোগ সৃষ্টি করছে তাদের সাথে লগ্ন সাপেক্ষে দুস্থানপতিরা, যেমন ষষ্ঠ, অষ্ট বা দ্বাদশপতি বা ম্যালেফিক যেগুলো লগ্ন সাপেক্ষে, তারা যেন সেই রাজযোগ সৃষ্টিকারী গ্রহদের সাথে একসাথে বসে না থাকে বা তাদের দৃষ্টি না দেয় বা তাদের সাথে ক্ষেত্র বিনিময় না করে। যে গ্রহগুলি রাজযোগ সৃষ্টি করছে সেই রাজযোগ সৃষ্টিকারী গ্রহদের সাথে যাতে লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহরা, মানে দুস্থানপতি, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ বা তৃতীয়পতি, যাতে বসে না থাকে বা দৃষ্টি না দেয় বা ক্ষেত্র বিনিময় না করে। যদি তাই করে তাহলে সে যে রাজযোগটা তৈরি হচ্ছে তার পাওয়ারটা কিন্তু কমে যাবে। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি নির্ভেজাল রাজযোগ, অর্থাৎ রাজযোগ যে সৃষ্টি হচ্ছে, যে কেন্দ্রপতি কোণপতিরা রাজযোগ সৃষ্টি করছে, সেই রাজযোগটার সাথে যাতে কোনোভাবেই দুস্থানপতিদের সম্পর্ক না হয়। কিভাবে সম্পর্ক তৈরি হবে, সেই দুস্থানপতিরা সেই রাজযোগ সৃষ্টিকারী গ্রহদের সাথে বসে থাকতে পারে বা তাদের দৃষ্টি দিতে পারে রাজযোগ সৃষ্টিকারী গ্রহদের, বা রাজযোগ সৃষ্টিকারী গ্রহদের সাথে ক্ষেত্র বিনিময় করতে পারে। সুতরাং এই দুস্থানপতিরা বা লগ্ন সাপেক্ষে ম্যালেফিকরা যদি রাজযোগ সৃষ্টিকারী গ্রহদের ইনফ্লুয়েন্স না করে তখনই হয়ে যাচ্ছে নির্ভেজাল রাজযোগ, এবং সেক্ষেত্রে রাজযোগের পাওয়ার মারাত্মক বেড়ে যায়। আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যে অনেক নেটিভের চার্টে রাজযোগ হয়েছে, কিন্তু তার সাথে এই দুস্থানপতিরাও বসে আছে বা তাকে দৃষ্টি দিচ্ছে বা তার সাথে ক্ষেত্র বিনিময় করছে, ফলে সেটা কি করছে, রাজযোগের যে পাওয়ারটা সেই পাওয়ারটা কিন্তু কমিয়ে দিচ্ছে। তো সুতরাং এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, আরেকটা নেক্সট পয়েন্ট, রাজযোগকারী যদি গ্রহরা যদি আপনার রেট্রোগেড হয়, বক্রি হয়, তাহলে কিন্তু তার পাওয়ারটা কিন্তু অনেকটা বেড়ে যায়। রাজযোগ সৃষ্টিকারী গ্রহ যদি রেট্রোগেড বা বক্রি হয় তাদের কিন্তু পাওয়ারটা বা রেজাল্টে ইন্টেন্সিটিটা অনেকটা বেড়ে যায়। ফলে সেখানে রাজযোগের যে ফলের মাত্রাটা কিন্তু অনেকটা বেড়ে যায়। ফলে সেই ক্ষেত্রে রাজযোগটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। এই গেল। আর একটা হচ্ছে রাজযোগ সৃষ্টিকারী যে গ্রহগুলো আছে তারা যদি নবাংশে, রাজযোগ সৃষ্টিকারী গ্রহরা যারা আছে তারা যদি নবাংশে মূল রাশিচক্রের লগ্ন সাপেক্ষে কেন্দ্রপতি কোণপতি গ্রহগুলির
নবাংশে বসে থাকে তাহলে তা অত্যন্ত শুভদায়ক। ফর এক্সাম্পল, ধরুন মিথুন লগ্ন। মিথুন লগ্নের পঞ্চমপতি হচ্ছে শুক্র, নবমপতি হচ্ছে শনি, ঠিক আছে। এইবার নবাংশে দেখা গেল শুক্র এবং শনির নবাংশগুলোতে, অর্থাৎ নবাংশ চার্টে বৃষ, তুলা বা মকর, কুম্ভতে রাজ্য সৃষ্টিকারী গ্রহরা বসে আছে। তার মানে কি দাঁড়ালো, মূল চার্টে লগ্ন সাপেক্ষে যারা রাজ্যকারক বা যোগকারক, মানে পঞ্চমপতি, নবমপতি বা দশমপতি, তাদের যে নবাংশগুলোতে সেখানে যদি রাজ্য সৃষ্টিকারী গ্রহরা বসে থাকে তাহলে কি হবে, সেটা অত্যন্ত শুভ ফল দেয়। সুতরাং আপনাকে এটাও জাজমেন্ট করতে হবে। একে বলা হয় রাশিতুল্য নবাংশ। একদিন সময় পেলে রাশিতুল্য নবাংশ নিয়েও আলোচনা করার খুব ইচ্ছা রইল। আমি আবার রিপিট করছি, লগ্ন সাপেক্ষে যারা কেন্দ্রপতি, কোণপতি, নবাংশে তাদের রাশিগুলোতে লগ্ন সাপেক্ষে যারা কেন্দ্রপতি, কোণপতি, মূল চার্টের লগ্ন সাপেক্ষে, আবার বলছি মূল রাশিচক্র মানে D1, মূল রাশিচক্র মানে D1 চার্টের লগ্ন সাপেক্ষে যারা কেন্দ্রপতি এবং কোণপতি, তাদের নবাংশ চার্টে, তাদের রাশিগুলোতে, মানে নবাংশ চার্টে তাদের রাশিগুলোতে যদি রাজ্য সৃষ্টিকারী গ্রহরা বসে থাকে তাহলে কিন্তু সেই রাজ্যকের শুভত্বের মাত্রা কিন্তু অত্যন্ত বেশি হয়ে গেল। ফর এক্সাম্পল, যদি মূল চার্ট বা D1 মিথুন লগ্ন হয়, মিথুন লগ্ন রেসপেক্টে কোণপতি, পঞ্চমপতি হলো শুক্র, নবমপতি হলো শনি। তো শনির রাশিগুলো কোনটা হচ্ছে কুম্ভ, মকর, আর শুক্র হলো বৃষ এবং তুলা। এবং দেখুন নবাংশ চার্টে সে মকর এবং কুম্ভ বা বৃষ এবং তুলাতে রাজ্য সৃষ্টি করেছে যে গ্রহগুলো, তারা বসে আছে কিনা। তো সুতরাং সেটা যদি হয়ে থাকে তাহলে তার শুভত্বের মাত্রা বেড়ে গেল এবং সেই ক্ষেত্রে তার মানে রাজ্যকে পাওয়ার আরো বেড়ে গেল। সুতরাং মোটামুটি একটা আলোচনাতে বোঝা গেল কতগুলো জিনিস আপনাকে দেখতে হবে একটা রাজ্য বিচার করতে গেলে। শুধু কেন্দ্রপতি এবং কোণপতি সম্পর্ক হয়েছে ব্যাস হয়ে গেল না। সেই জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, ম্যাক্সিমাম প্রচুর জাতক জাতিকা চার্টে আপনারা পেয়ে যাবেন যে কেন্দ্রপতি, কোণপতি সম্পর্ক হয়েছে, কিন্তু এই যে এতগুলো বিষয় সেইগুলো যদি স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু তারা পলিটিক্যাল পাওয়ার পাবেন না বা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব হয়ে উঠতে পারবেন না। আপনারা অনেক ক্ষেত্রেই দেখবেন যে প্রচুর জাতক বা জাতিকার চার্টে রাজ্য হয়েছে, পড়াশোনা যে রাজ্য বল, তার সত্ত্বেও তারা সাধারণ মানুষ থেকে গেছে বা কোনো রকম সাকসেস পায়নি এবং কোন পলিটিক্যাল পাওয়ার পাওয়া তো দূরের কথা। তো সুতরাং সেক্ষেত্রে তো অবশ্যই কনফিউশন ক্রিয়েট হয়েই যায় যে এই রাজযোগ হচ্ছে, রাজযোগের ফল কোথায় কোথায় পাওয়া যায়। আলটিমেট কি তাহলে রাজযোগের বিষয়টা কি ভুল না? ভুল না। আমরা জাস্ট ওপর আপনি জাস্ট রাজযোগ হচ্ছে সেটা থিওরিটিক্যালি দেখছেন, কিন্তু আমি যে এতক্ষণ ধরে এতগুলো বিষয় বলে গেলাম সেই বিষয়গুলো আপনাকে চেক করতে হবে, তবেই গিয়ে আপনি বুঝতে পারবেন। দেখুন ম্যাক্সিমাম জাতক বা জাতিকা যাদের চার্টে রাজযোগ থাকার ফলে, আপাত দৃষ্টিতে রাজযোগ থাকার ফলেও তারা সাধারণ থেকে আছে, কোনো পলিটিক্যাল পাওয়ার পায়নি বা হাই লেভেলে উঠতে পারেনি, সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন এই যে এতগুলো বিষয় আলোচনা করলাম সেই বিষয়গুলি ক্ষেত্রে তাদের নেই, তাদের চার্টে সেই নেই রাজ্য সৃষ্টি করলে, অর্থাৎ রাজ্যগুলো খুব উইক বা দুর্বল। ফলে দুর্বল রাজ্য যতই আপাতদৃষ্টিতে রাশিচক্রে থাকুক তাকে কিন্তু সেরকম পলিটিক্যাল পাওয়ার বা হাইটে তুলতে পারবে না। তার সাথে আর একটা বিষয় হচ্ছে, রাজ্য সৃষ্টিকারী গ্রহদের যতক্ষণ না দশা অন্তর্দশা আসছে ততক্ষণ সে পলিটিক্যাল পাওয়ারটা পাবে না। অর্থাৎ যে গ্রহগুলি রাজ্য সৃষ্টি করছে তাদের দশা আসাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। যখনই তার সেই রাজ্য সৃষ্টিকারী গ্রহদের দশা আসবে এবং সেই রাজ্যটা তার রাশিচক্রে খুব পাওয়ারফুল হবে, তখনই সে পলিটিক্যাল পাওয়ার পাবে। আবার এক্ষেত্রে দেখা যায় রাজ্য সৃষ্টি করেছে গ্রহটা কিন্তু খুব দুর্বল হওয়ার ফলে সেই গ্রহের দশা আসলেও কিন্তু সে কোনো রকম পলিটিক্যাল পাওয়ার বা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হয়ে উঠতে পারেননি। তার কারণ হচ্ছে সবার আগে রাজ্যটা পাওয়ারফুল হতেই হবে, এবং একটা রাজ্য হলো না, মিনিমাম 2 থেকে 3খানা রাজ্য তার রাশিচক্রে থাকতে হবে এবং এর সাথে সেই রাজ্যগুলো পাওয়ারফুল হতে হবে। কিভাবে পাওয়ারফুল হবে, যেগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, তার সাথে তার সেই রাজ্য সৃষ্টিকারী গ্রহদের দশা এবং অন্তর্দশা আসতে হবে। যদি তাই হয় তাহলে কিন্তু সে পলিটিক্যাল পাওয়ার পেতে বাধ্য। তো সুতরাং এই ডিসকাশন থেকে এতক্ষণ ধরে বোঝা গেল যে কিভাবে আমরা একটা নেটিভের চার্ট থেকে তার পলিটিক্যাল পাওয়ার সে কতটা পেতে পারে না পেতে পারে সেটা কীভাবে জাজমেন্ট করা যায়। আমি বহু বছরের এক্সপিরিয়েন্স থেকে এবং আমার কাছে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এসছে, তাদের চার্টগুলো দেখে আমার যে এত বছরের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি এই ভিডিওটা করলাম
এবং আশা করি যারা জ্যোতিষ অনুরাগী ব্যক্তিত্ব, যারা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, তাদের এই রাজ্য সম্পর্কে কনফিউশনটা অনেকটা দূর হবে। কারণ এই কনফিউশনটা দূর হওয়া অত্যন্ত জরুরি ছিল, নাহলে একটা পরাশরীয় পদ্ধতি সম্পর্কে একটা মিসকনসেপশন চলে আসছিল যে এই রাজ্য বলে গেছে, অথচ রাজ্য আছে প্রচুর নেটিভে, তাও সে কেন বিখ্যাত হতে পারছে না বা পলিটিক্যাল পাওয়ার পেতে পারছে না, বা তার ইনফ্লুয়েন্সের ক্ষমতা সে পেতে পারছে না। তো সুতরাং আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।